বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগাঁও কলেজ মুন্সিগঞ্জের সমাজকর্ম বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের কোর্স 212103 অধ্যায় 1 বাংলাদেশের জনগোষ্ঠী এড়াতাভুক্ত ব্রিটিশ আমলের অর্থনৈতিক ইতিহাস শীর্ষক পাঠদান উপস্থাপন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি পাঠদানকারী শিক্ষক সমাজকর্ম বিষয়ের প্রভাষক আব্দুল করিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদানের বিষয়বস্তু ব্রিটিশ আমলের অর্থনৈতিক ইতিহাস। ব্রিটিশ আমলে বাংলার জনগোষ্ঠীর জীবনে তথা বাংলাদেশের সুবস্থিত সমতল ভূমিতে ব্রিটিশদের যেই শাসন ব্যবস্থা তার প্রেক্ষাপটে যেরূপ অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয় তার প্রেক্ষাপটে আজকের পাঠদান উপস্থাপন কার্যক্রম শুরু করছি। ব্রিটিশ আমলের অর্থনৈতিক ইতিহাস বলতে এখানে মূলত বাংলার আপামর জনসাধারণের জীবনে যেরূপ অর্থনৈতিক ব্যবস্থা ইংরেজ সরকার এদেশে চাপিয়ে দিয়েছিল তারই প্রেক্ষাপটে যে সকল বিশেষ বিশেষ দিক প্রতিফলিত হয় সেগুলি আজকের পাঠদান উপস্থাপন কার্যক্রমে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ আমলে মূলত অর্থনীতি এদেশের মানুষের জীবনে একটি শোষণের মর্মন্তুদ ইতিহাস হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই পূর্ব বাংলা তথা বাংলাদেশ সহ সমগ্র বাংলার মানুষের জীবনে যে সকল অর্থনৈতিক কার্যক্রম প্রচলিত ছিল তার মধ্যে ঢাকার মসলিন এক সময় বিশ্ববিখ্যাত ছিল। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তাঁত, চারু কারুশিল্প বেশ সুপ্রতিষ্ঠিত একটি শিল্প হিসেবে পরিচিত ছিল। তবে ইংরেজদের দেশে তাদের দেশের উৎপাদিত ও শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত কাপড় ও অন্যান্য পণ্যের বাজারের সৃষ্টির লক্ষ্যে দেশের স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করে, যার ফলশ্রুতিতে এদেশের মানুষের জীবনে নানান রকম অর্থনৈতিক শোষণ নিপীড়নের সৃষ্টি হয়। ব্রিটিশ আমলের এরূপ অর্থনৈতিক ইতিহাসের বিভিন্ন দিকের মধ্যে উল্লেখযোগ্য দিকসমূহ এখানে উপস্থাপন করা হচ্ছে। যেমন শুরুতে রয়েছে রাজস্ব সংস্কার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এ সময় ভূমি রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পিত হয় নায়েব দেওয়ান মোহাম্মদ রেজা খানের উপর। এমত অবস্থায় কৃষককুল অত্যাচারের শিকার হয়। পরবর্তীতে আবার রাজস্ব আদায়ে ইংরেজ সুপারভাইজারি প্রথা প্রচলিত হয়। এভাবে নানান কলাকৌশলে এদেশের মানুষের জীবনের নানান রকম তত্ত্বাবধান ও পরিচালনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে রাজস্ব
সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছিল, তাতে দেশের মানুষের জীবনে অর্থনৈতিক শোষণ ছাড়া আর কিছুই প্রতিফলিত হয়নি। এরপর রয়েছে ভূমি সংস্কার ও চিরস্থায়ী বন্দোবস্ত। ভূমি সংস্কারের নামে দেশে তথা সমগ্র বাংলায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলে। ব্রিটিশ আমলের বিশেষত 1790 সালে কর্নওয়ালিস জমিদারদের একটি দর্শনা বন্দোবস্ত দেন, যা অনুমোদনের পর চিরস্থায়ী করার ঘোষণাও দেওয়া হয়। পরবর্তীতে 1793 সালে 22 মার্চ এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু হয়, যার প্রেক্ষাপটে এদেশের মানুষের মাঝে প্রচণ্ড অসন্তোষ দেখা দেয়। এই ব্যবস্থা পরবর্তীতে বিলোপের লক্ষ্যে 1938 সালে শেরে বাংলা একে ফজলুল হকের মন্ত্রিসভার আমলে প্লাইউড কমিশন গঠিত হয় এবং এই কমিশন দেশে জরিপ চালিয়ে ও ক্ষতিপূরণ দিয়ে দেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদের চেষ্টা করে। শিল্প ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব। ব্রিটিশরা সুপরিকল্পিতভাবে দেশের ব্যবসা বাণিজ্য শিল্প, বিশেষত কুটির শিল্প প্রায় ধ্বংসই করে দিয়েছিল। এর প্রাথমিক মূল কারণ হচ্ছে ইংরেজদের যেই বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার এদেশে প্রদান করা হয়েছিল, এদেশকে তারা ব্রিটিশ বাজারে পরিণত করার চেষ্টা করে। পক্ষান্তরে এদেশের পণ্যের উপরে তথা দেশীয় পণ্যের উপরে অত্যধিক শুল্ক আরোপিত হয়। শিল্প কারিগররা তাদের চিরাচরিত পেশা ত্যাগ করে কর্মের সন্ধানে ঘুরে বেড়াতে থাকে। তখনকার সময় দেখা যায় যে যেখানে ঢাকার মুসলিম যে শিল্প, সে শিল্পীর নিয়োজিত শ্রমিকের সংখ্যা কমে যায়, যার ফলে একসময় ঢাকার জনসংখ্যা অনেক কমে যেতে দেখা যায়। এদেশের ব্যবসা বাণিজ্যে একসাইটে এভাবে ইংরেজ বণিক ও তাদের গোমস্তা বেনিয়া ইউরোপীয় সহযোগীরা নিয়ন্ত্রণ করতে থাকে। জীবিকা অর্জনের উপর প্রভাব। প্রকৃত অর্থে যেই অর্থনৈতিক ব্যবস্থা তখন প্রচলিত ছিল, তাতে মানুষের জীবন জীবিকা অর্জন অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। তখন দেখা গিয়েছিল যে মানুষ তাদের পেশা ত্যাগ করতে শুরু করে। এভাবে লক্ষ্য করা যায় যে এক সময় দরিদ্র শ্রেণী বাঁচার তাগিদে যে কোনো কাজ করছে, এমনকি ভিখারিতেও পরিণত হয়েছে। ভিক্ষাবৃত্তির প্রভাব লক্ষ্য করা গেছে। মধ্যবিত্ত শ্রেণী নতুন জমির মালিক হয়েছে, উচ্চবিত্ত পুরাতন জমিদাররা আবার জমিদারি হারায়। শিক্ষিত শ্রেণীর চাকরি, আইন, ব্যবসায় সাধারণ জীবিকা নির্বাহের পথ বেছে নেওয়ার চেষ্টা করে। অর্থনৈতিক সংস্কার ও তহবিল সংগ্রহ। ব্রিটিশ শাসনের শুরুতে হেস্টিংস কোম্পানির অর্থ সংগ্রহের চেষ্টা করেন। সম্রাট শাহ আলমের সাথে যে বিশ্বাসঘাতকতা করে, তাতে বার্ষিক 26 লক্ষ টাকা বৃত্তি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নবাব সুজাউদ্দৌলাকে 50 লক্ষ টাকার বিনিময়ে যা দেওয়ার কথা ছিল, তাতে বাংলার নবাবকে বার্ষিক বৃত্তি 53 লাখ টাকা হতে 26 লক্ষ টাকায় সংকোচন করা হয়। এভাবে ইংরেজরা এই দেশ থেকে উদ্ধৃত তহবিল সংগ্রহ করে নিয়ে যায়, যাতে দেশের মানুষ শোষণের শিকার হয়। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন। এরূপ প্রেক্ষাপটে তাদের অর্থনৈতিক শোষণ নিপূরণের পাশাপাশি যোগাযোগ উন্নয়ন ব্যবস্থাও কিছুটা
পরিবর্তন পরিলক্ষিত হয়, পরিবহন ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলে। এটা মূলত পণ্য রপ্তানির জন্য সরাসরি দেশি বণিকদের থেকে ক্রয় বিক্রয় এবং দেশীয় বণিকদের প্রতি কিছুটা সদ্ব্যবহারের নির্দেশনাও প্রতিফলিত হয়। এভাবে লক্ষ্য করা যায় যে স্বাভাবিকভাবে সড়ক, জলপথ, স্থলপথ এবং রেলপথের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তবে দক্ষ ডাক ও টেলিগ্রাফ ব্যবস্থাও তখন বিশেষভাবে উল্লেখ করার মতো। বিভিন্ন শিল্প, শহর ও বন্দরও গড়ে ওঠে। পুঁজিবাদের বিকাশ, চিরাচরিত আর্থিক ব্যবস্থা যেটা এদেশের মানুষের জীবনে প্রচলিত ছিল, সেটার মধ্যে ইংরেজদের প্রবর্তিত মুদ্রা, কর্মচারীদের নগদ অর্থে বেতন, দস্যুদের বাণিজ্য পণ্য যেই ডাকাতির প্রভাব ছিল সেটা থেকে সুরক্ষা, অভ্যন্তরীণ আবাদ বাণিজ্য প্রবৃত্তির সূত্রপাতের মধ্য দিয়ে বিশেষত শিল্প বিপ্লব তার পরবর্তীকালের অর্থব্যবস্থার প্রভাবে এদেশে পুঁজিবাদের বা ধনতন্ত্রের সূত্রপাত ও বিকাশ ঘটতে দেখা যায়। এবং সবশেষ কুটির শিল্পের বিলোপ, এটি মূলত এদেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এদেশের মানুষ তাদের গৃহস্থালির দৈনন্দিন ব্যবহার্য পণ্য সামগ্রী থেকে শুরু করে নানান রকম দ্রব্য ঘরে বসেই উৎপাদন করত। এই হস্তশিল্পজাত কুটির শিল্পের যেই প্রসার দেশে ছিল, সেটি সংকুচিত হয়ে বিলোপ সাধিত হতে থাকে। এভাবে এ দেশ একসময় বিদেশিদের বাজারে পরিণত হয় এবং এই দেশের পণ্য উৎপাদন হ্রাস পেতে থাকে, যা দেশের মানুষের অর্থনৈতিক জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটিশ আমলের অর্থনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে আজকের যে পাঠদান কার্যক্রম উপস্থাপন করা হলো, এ থেকে তোমরা যতটুকু জানতে, বুঝতে এবং আত্মস্থ করতে সক্ষম হয়েছ, আশা করা যায় তোমাদের পাঠ্য বই নিয়মিত অধ্যয়নের মধ্য দিয়ে তোমরা এই সম্পর্কিত আরও অধিক জ্ঞান লাভ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই বলে আজকের পাঠদান উপস্থাপন কার্যক্রমের এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি।